মোহাম্মদ হাবিবুর রহমান পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড। তাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তাও নেয় বাংলাদেশের পুলিশ। ইন্টারপোলের রেড নোটিসের সুবাদে এখন সৌদি আরবের কারাগারে বন্দী হাবিবুর রহমান হাবিব। তার অপরাধ কি জানতে হলে রেড নোটিস সম্পর্কেও ধারণা থাকা জরুরি। ইন্টারপোলের নিয়ম অনুযায়ী বিচারের মুখোমুখি করতে কিংবা সাজাপ্রাপ্ত পলাতক কোনো ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিস জারি করা হয়। প্রত্যর্পণ, আত্মসমর্পণ বা অনুরূপ আইনি পদক্ষেপের অপেক্ষায় থাকা ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য বিশ্বজুড়ে সদস্য পুলিশ সংস্থাগুলোর কাছে একটি অনুরোধপত্র হল এই রেড নোটিস। কাউকে আন্তর্জাতিক পুলিশ সংস্থার তালিকাভুক্ত করতে হলে সেই ব্যক্তিকে ক্যাটাগরিভুক্ত অপরাধী হতে হয়। হাবিব নিশ্চয়ই গুরুতর কোনো অপরাধের সাথে জড়িত, কিন্তু কি সেই অপরাধ? রেড নোটিসের তথ্য ধরেই ধানমন্ডি থানায় টিম সার্চলাইট। এই থানারই একটি মামলায় ইন্টারপোলের নোটিশ জারি করা হয়েছিল হাবিবের বিরুদ্ধে। থানায় কেউই কথা বলতে না চাইলেও পরিচয় গোপন রাখার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ধানমন্ডি থানায় হাবিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে, যেই মামলার রেফারেন্স ব্যবহার করা হয়েছে ইন্টারপোলের সেই রেড নোটিসে। নোটিশ জারির পরপরই সৌদি আরবে গ্রেপ্তার করা হয় হাবিবকে। তবে নিয়ম বহির্ভূত বুঝতে পেরে নোটিশটি প্রত্যাহারের সুপারিশ করে বাংলাদেশের পুলিশ। কিন্তু ততক্ষণে কারো উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। ভিনদেশে আইনের বেড়াজালে আটকে গেছেন হাবিব, যেখানে তিনি ১.৫ বছর ধরে বন্দী। দুটি প্রশ্নের উত্তর জানা দরকার। মোস্ট ওয়ান্টেড বানিয়ে হাবিবকে আটকানোর উদ্দেশ্য কী ছিল? কার ইন্ধনেই বা ইন্টারপোলের রেড নোটিশটি জারি করা হলো? দক্ষিণবঙ্গের ৩টি রুটে ২০১৪ সাল থেকে যাত্রী সেবা দিয়ে আসছে ইমাদ পরিবহন। ৫১টি বাস আর ৫ শতাধিক কর্মকর্তা কর্মচারী দিয়ে চলে তাদের পরিবহন ব্যবসা। মানসম্মত সেবা দিয়ে আসলেও বর্তমানে তাদের সেই সুনামে ছেদ পড়েছে। শুরুতে যাত্রী সেবার মান ও ব্যবসায়িক অবস্থা ভালোই ছিল। মাঝে ইমাদ পরিবহনের এমডি সাহেবের সহিত তার স্ত্রীর পারিবারিক বনিবনাদের অভাবে গাড়ি চলাচলে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়। ইমাদ পরিবহনের সেই এমডি অর্থাৎ মালিক আর কেউ নন, পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত হাবিবুর রহমান হাবিব, যার প্রভাব পড়েছে ইমাদ পরিবহনের ব্যবসায়। কারণগুলো জানার চেষ্টা করলে তখন জানতে পারি যে ওনার স্ত্রীর সাথে ওনার এই পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে ওনার স্ত্রীর এক আত্মীয় বড় পুলিশ কর্মকর্তা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, ওনার ইন্ধনে হচ্ছে। তাদের অভিযোগের তীর হাবিবের সাবেক স্ত্রীর ক্ষমতাধর মামার দিকেই, যে কারণে বাস চলাচলে বাধা, মামলা, চাঁদাবাজি সহ নানামুখী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পুলিশের খাতায় দাগে আসামি হাবিবের পরিবহন ব্যবসায়ীর পরিচয়টা তো মিলল, কিন্তু ব্যক্তি হাবিব আসলে কে? টিম সার্চলাইটের যাত্রা এবার বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জে। মাজার এলাকার অদূরে কথা হলো হাবিবের এক সময়ের ব্যবসায়িক বন্ধু আয়ুব আলী খানের সাথে। সে একজন ভালো ওখানকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার ওখানে মক্কাতে 2টি হোটেলও আছে ব্যবসার, ওই যে আপনার ওমরা হজে লোক যায় সে লোকজন রাখার জন্য। এছাড়া তার ম্যান পাওয়ার ব্যবসা ছিল, প্রায় 400-500 লোক তার অধীনে কাজ করত এবং সে একজন সৎ লোক বলে পরিচিত। ইন্টারপোলের তালিকাভুক্ত কিন্তু দেশে বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, হিসাব মিলছে না। হয় তথ্যে ভুল, না হয় ভিন্ন কোনো রহস্য আছে। তো এই যে ইনসিডেন্টটা ঘটছে এটা আসলে ক্ষমতার অপব্যবহারের কারণে। কারণ তার বিয়ের পরেই তার স্ত্রীর ভিতরে একটা অহমিকা ছিল যে সে একজন এসপির ভাগ্নি। এই অহমিকা সহ্য করতে করতে হাবিব লাস্টে তার ওয়াইফরে সৌদি আরব নিয়ে যাওয়ার পরে তার 2-3টে বাচ্চাও হয়। আয়ুব আলী খান যেন অনেকটা রহস্যের জট খুলে দিলেন, কিন্তু তার দেয়া সেই তথ্য কতটুকু সত্য যাচাই করা দরকার। আমার বড় ভাইয়ের ওয়াইফ, ওনার সাথে আমার ভাইয়ের সেপারেশন হয়েছে মূলত, তার জন্য সে কেস করছে, মোটামুটি একাধিক কেস দিছে। তো কেসের আমিও আসামি।
হাবিবের পরিবারের প্রায় সকলেই সাবেক স্ত্রী পক্ষের একাধিক মামলার আসামি। মামলার তোপে সামাজিক ব্যবসায়িক সব অবস্থানই হারাতে বসেছেন, যার পেছনে পুলিশের সেই বড় কর্মকর্তার হাত। অন্যভাবে বললে হাবিবের সাবেক স্ত্রী তানজিলা হক উর্মির মামা। নারী নির্যাতন এই ধরনের একটা মামলা দেশে আমার ওই ভাবি ধানমন্ডি থানায় মামলা দেশে মনে করেন আসরের পরে বা সন্ধ্যার পরে আনুমানিক, কিন্তু রাত 12টার ভিতরে এসে পুলিশ এসে এক চোটে আমার মামার বাসায় ঢুকছে, আমার বোনের বাসায় ঢুকছে, আমাদের বাসায় ঢুকছে, এক চোটে সমস্ত আসামি গ্রেফতার করে ফেলাইছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক দ্বন্দ্ব মামলা পর্যন্ত গড়ালে বাকিরাও ভুক্তভোগী হয়। হাবিবের ভাইদের বেলায় একই ঘটনা তার বাস্তব প্রমাণ। কিন্তু পরিবারের সদস্য না হয়েও কিভাবে সেই দ্বন্দ্বে জড়ালেন সাইদ শেখ? আমার নামে যে মামলা আছে তাই তো আমিও তো জানি না যে আমার নামে দিল কিছু জন্য। যেদিন জামিনে বেরিয়েছি ওদের এক আত্মীয়রা দিয়ে আর একটা মামলা দেওয়া হলো আমার নামে। মার্ডার মামলা আমার শ্বশুর আসামি, আমার ভাই আসামি, স্বাস্থ্য ভাইয়ের আসামি। সাবেক স্ত্রীর সাথে হাবিবের বিবাদের জেরে মামলায় এক প্রকার নিঃস্ব হয়ে গেছেন সাইদ শেখের। একটাই অপরাধ, ইমাদ পরিবহনের ব্যবসায়ী জীবিকা চলে তার। এই যে হাবিবের এই বউ ছাড়ি দেওয়ার পরে এই যত মামলা, যত জায়গা মানে কেস কামারি যা কিছু হয়রানি সব কিছুই তারা আমাদের ছাড়ি দেওয়ার পরে তুই করতেছে। এর আগে আমাদের নামে এলার মতো কোনো জায়গা কোনো কিছু ছিল না। সে চলে গেছে যাওয়ার 1 বছর পরে মামলা। তথ্য রয়েছে 2007 সালে হাবিবুর রহমান হাবিব একই এলাকার তানজিলা হক উর্মিকে বিয়ে করেন। তবে বনিবনা না হওয়ায় 2019 সালে ছাড়াছাড়ি হয়। এরপর থেকেই যত সমস্যার শুরু। পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড হলেও মাঠ পর্যায়ের অনুসন্ধানে ভিন্ন রকম এক হাবিবকে খুঁজে পেল টিম সার্চলাইট। গোপালগঞ্জে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সৌদি আরবে 2টি হোটেলের পাশাপাশি চুক্তিভিত্তিক বিভিন্ন ব্যবসাও করেন। ব্যবসায়ী হাবিবের কল্যাণে তার এলাকার অনেকেরই ভাগ্য বদলেছে। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা গড়ে উঠেছে তার হাত ধরেই। একটা লোক আবদ্ধ থাকলে সে আর কি করতে পারে, তারপরেও সে মানে করতেছে, ওখান থেকেও করে বা আমাদেরকে স্মরণ করে। এই প্রতিষ্ঠানগুলো তার মস্তিষ্কের মধ্যে আছে। এমনকি সৌদি আরবের জেলে থেকেও নিয়মিতভাবে দান খয়রাত করছেন। বলা যায় হাবিবুর রহমানকে অনন্য উচ্চতার আসনে বসিয়েছেন স্থানীয়রা। আমার ওই নাতিটা পরীক্ষা দিছে, ফিস দিছে, কয়টা লাগবে, কয় নাই যে দেবো না, তা কয় নাই। এলে গরু জমাই দিয়ে কয় কি দিয়ে জানো তারা রান্না করে খাতে পারে, এতখানি করে গোস আমরা গরিব মানুষ, আমাকে পড়ার মেরে খাওয়াইছি। বাবা ওর মতো ছেলে হয় না। অর্থ সম্পত্তি কি তাহলে হাবিবের জীবনে কাল হয়ে দাঁড়ালো, নাকি অপরাধী না হয়েও ক্ষমতাবানের রোষানলে পড়লেন? দেশে বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে একটিমাত্র মামলা রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধানমন্ডি থানায় সেই মামলা করেন তার সাবেক স্ত্রী তানজিলা হক উর্মি। মামলায় হাবিবুরের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ তোলা হয়। বিচ্ছেদ কার্যকরের 1 বছর পর মামলাটি করেন তিনি। যৌতুকের দাবিতে যদি স্ত্রীর কাছে কোনো টাকা চেয়ে নির্যাতন করেন, যৌতুক দাবি করে নির্যাতন করেন, তবেই 11 গ হবে। যদি তাদের মধ্যে দেখা যায় যে আগে ডিভোর্স হয়ে গেছে, পরে মামলা হয়েছে, তখন কিন্তু 11 গ এখানে আর কার্যকর থাকবে না, তাদেরকে ভিন্ন আইনে মামলা। যেখানে মামলারই কার্যকারিতা নিয়ে প্রশ্ন, সেখানে ওই মামলার রেফারেন্স নিয়ে কিভাবে রেড নোটিশ হলো? দেখেন, ধারণা আমি দেই, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যারা সাজাপ্রাপ্ত, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত, তারা বিদেশে পালিয়ে আছে বা বিভিন্ন সরকারের আশ্রয় রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অথবা রাষ্ট্রবিরোধী যদি কেউ কোনো কর্মকাণ্ড করে থাকেন, অথবা আপনার অর্থ আত্মসাৎ করেছেন সরকারের কোম্পানি, যেরকম পিকে হালদারের বিরুদ্ধে রয়েছে, এ ধরনের আলোচিত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর অপরাধী, তাদের ক্ষেত্রে মূলত করা হয়ে থাকে। আমাদের হাতে থাকা তথ্য বলছে হাবিবকে ইন্টারপোলের তালিকাভুক্ত করতে সাথে যুক্ত করা হয় খুন, গুম, অর্থ পাচার, জঙ্গি অর্থায়ন, মাদক ব্যবসা, মানব পাচার এবং পাসপোর্ট জালিয়াতির অভিযোগ। যদিও অভিযোগগুলোর কোনো দালিলিক ও বাস্তবভিত্তিক প্রমাণ ছিল না, ছিল শুধু নারী নির্যাতনের সেই মামলাটি।
ইমাদ পরিবহনের চেয়ারম্যান আজম খান সম্পর্কে যিনি হাবিবের মামা, তার অনুপস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্যের দেখভালের দায়িত্বে রয়েছেন। 2 বছর 1 বছর পরে মামলা দিয়েছে আমার নামে, আমার ভগ্নিপতির নামে, বাগ্নির নামে, আমার ওয়াইফের নামে, আমার বাগ্নি জামার নামে, আর এক বাগ্নের নামে, মোট 7 জনের নামে। ভাগ্নের সাথে শুধু যৌতুক মামলারই আসামি হননি, বয়োবৃদ্ধ এই মানুষটিকে হয়রানি করতে ধর্ষণের মামলাও দেয়া হয়। ওই সময় রফিকুল ইসলাম শিমুল ছিল পাবনার এসপি, পাবনা তার থানার আন্ডারে ঈশ্বরদী ট্যাংরাখোলা এক মহিলাকে দিয়ে কেস করাইছে। আমার 60 বছর বয়স, আমার 45 বছর বয়স দেখাই আমার নামে দেশে আমি নারী ধর্ষণের চেষ্টা করছি। সেইটা মামলা খালাস হয়েছে, কিন্তু খালাস হওয়ার পরে ওখানে লিখিত দিছে, ওই মহিলা বলছে যে আমাদের এটা মিথ্যা বানোয়াট ভুল, আমরা ওদের মানসিক চাপ, ওদের চাপের কারণে আমরা এনাদের নাম বলছি। হাবিবকে বাঁচাতে যে বা যারাই এগিয়েছেন, কোনো না কোনোভাবে তারাও হয়রানির মুখে পড়েছেন। উনি যে আমাদের এত বড় হয়রানি বা এত বড় ক্ষতি করতেছে, এজন্য আমরা সর্বোচ্চ দৌড়াইছি, সর্বোচ্চ চেষ্টা করছি, হেডকোয়ার্টারে গেছি। তারপরে বড় বড় পুলিশ অফিসার আছে, দেখেন আইজি সাহেব আমাদের গোপালগঞ্জ বাড়ি, আর তারপরে ডিআইজি হাবিব সাহেব উনি আমাদেরই গোপালগঞ্জ বাড়ি, আমরাও গোপালগঞ্জের ছেলে, তারাও গোপালগঞ্জের ছেলে। কিন্তু আমরা সেই ভাই হিসেবে বা দেশের একটা নাগরিক হিসেবে আমরা তাদের কাছে গেলে সব কিছু খুলে বললি তারা যথেষ্ট আফসোস করে, কিন্তু কেউ সত্য কথাটা কেউ বলে না। ক্ষমতাবান সাবেক স্ত্রী হাবিবের অর্থ সম্পত্তি দখলে নিতে কোনো চেষ্টাই বাকি রাখেননি। তথ্য রয়েছে, রাজধানীর ধানমন্ডিতে হাবিবের নামে কেনা ফ্ল্যাটটিও নিজ দখলে নিয়েছেন তানজিলা হক উর্মি। এমনকি মামার জোরে হাবিবের একটি গাড়িও দখলে রেখেছেন। বিচারের বাণী যেন নিভৃতে কাছে ব্যবসায়ী হাবিবের বেলায়। বিপরীতে পুলিশ মামার ক্ষমতার দাপটে বিলাসবহুল ফ্ল্যাটে আয়েশি জীবনযাপন করছেন সাবেক স্ত্রী উর্মি। ম্যাম, আমি চ্যানেল 24 থেকে বলছিলাম। তানজিলা হক উর্মির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করলেও ক্যামেরার মুখোমুখি হননি, এড়িয়ে গেছেন অসুস্থতার অজুহাত দেখিয়ে। সবশেষে আমরা যোগাযোগ করি উর্মির ক্ষমতাধর মামা রফিকুল ইসলাম শিমুলের সাথে, যার ইন্ধনে হাবিব ও তার পরিবারের এই পরিণতি। আপনি দয়া করে একটু রোববারে আমার অফিসে একটু আসবেন। না, রোববারে অবশ্যই যাবো ভাইয়া, কিন্তু আমাকে এখন একটু 2 মিনিট কষ্ট করে সময় দেন। যদি আপনি রোববারে আমার অফিসে আসেন, আমি আপনাকে একটু কথা বলতে পারবো। কথা অনুযায়ী পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের কার্যালয়ে হাজির হয় টিম সার্চলাইট, কিন্তু তিনি আর দেখা করেননি, এমনকি মোবাইল ফোনও ধরেননি। বরং আমাদের রিপোর্টের প্রচার থামাতে চেষ্টা তদবির চালাতে থাকেন। ছোট ভাইয়ের সহায়তায় সৌদি কারাগারে আটক হাবিবের সাথে যোগাযোগ করে টিম সার্চলাইট, সেখানে তার বিচার প্রক্রিয়ার সবশেষ খবর জানান। আপনি কোনো মামলা থেকে কি এখনো খালাস পাইছেন? মামলা থেকে আমার এখানে আবার কতগুলো ধারা দিছিল যে আমি মানি লন্ডারিং ব্যবসা করি, আমি মালিকের সাথে পার্টনারের ব্যবসা করি, এগুলো তদন্ত করে এখানে কিছুই পাইনি। ওই মামলা আমাকে রিলিজ দিছে। নাম আমার 2টা, কিন্তু আমার ফিঙ্গার দিলে ফিঙ্গারের জন্য আমার সেটাই তো জেনুইন। এখানে আছে রাজ্জাক নাম, এখন এরা এই জন্য পাঠাচ্ছে না যে এ তো রাজ্জাক, হাবিবকে নিয়ে এসো। হাবিব তো ফিঙ্গার দিলে হাবিব আসে না। গুণ, খুন, অর্থ পাচার, জঙ্গি অর্থায়ন, মাদক ব্যবসা, মানব পাচার এবং পাসপোর্ট জালিয়াতির মতো গুরুতর অভিযোগগুলো থেকে অব্যাহত পেয়েছেন হাবিব। আটকে গেছেন শুধু নামের বিভ্রাটে। তার মামা, ছোট মামা, আপনি ছোট মামা রফিকুল ইসলাম, বর্তমানে ডিভিশনাল ডিআইজি, উনি আমাকে টেলিফোন করছিল যে তুমি আমার ভাগ্নিকে কেন ডিভোর্স দিলে, তুমি এবার ফেরত নাও, আর তুমি যদি ফেরত না নাও তাহলে তোমাকে ফেরত নিতে আমি বাধ্য করবো, এবং তোমাকে আমি সারা জীবন, প্রয়োজন বোধে সারা জীবন তোমাকে জেল হাজতে কাটাবো, আর তারপরও যদি না হয় তাহলে তোমাকে আমি র্যাব দিয়ে পুরস্কার দিয়ে তোমাকে মেরে ফেলবো। ব্যবসায়ী হাবিবের এই বিষয়টি নিয়ে প্রশাসনে কানাঘোষা চলছে। এরই মধ্যে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা কাজও শুরু করেছে। আমরাও নজর রাখছি শেষ পর্যন্ত কি পরিণতি অপেক্ষা করছে হাবিবের জন্য। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।